শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আবার বাগবাজারের এক বিশেষ স্থানে আপনাদের নিয়ে যাব। বাগবাজার বলতেই প্রথমে মনে আসে মা শারদা স্মৃতি বিরচিত বাড়ি, বাগবাজার মায়ের ঘাট, বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব, গিরিশ মঞ্চ, অন্নপূর্ণা মন্দির, কেসি দাসের মিষ্টির দোকান, বলরাম মন্দির, নববৃন্দাবন মন্দির ও গৌড়ীয় মঠ। আজ আমরা গৌড়ীয় মঠেই যাব। গৌড়ীয় মঠ বাগবাজার অঞ্চলের এক পুরাতন মঠ। এই মঠটির অনেক ঐতিহ্য রয়েছে। একসময় ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সকলেই এই মঠে এসেছিলেন। আজ আপনাদেরই এই গৌড়ীয় মঠ ঘুরে দেখাবো। আসুন, তার সাথে আমরা বাগবাজারের কিছু পুরনো স্মৃতিও রোমন্থন করি। আর এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আজকে আমরা এই গৌড়ীয় মঠ ঘুরে দেখি। বাগবাজারের বিখ্যাত গিরিশ মঞ্চ, এখান থেকে মাত্র 1 মিনিট হাঁটলেই পৌঁছে যাওয়া যাবে শ্রী চৈতন্য দ্বার। এটাকে হচ্ছে শ্রী চৈতন্য দ্বার। এর ভিতরে রয়েছে এখানকার গৌড়ীয় মঠ। এর আগেও একবার গৌড়ীয় মঠ গেছি। তো ছোট রাস্তায় গাড়ি নিয়ে লোকে, ওই দেখা যাচ্ছে গৌড়ীয় মঠ। এখানে দুর্গাপুজোর সময় একটা বাড়িতে খুব সুন্দর আরতি করছিল মেয়েরা, এসেছিলাম তখন আমরা। এই হচ্ছে গৌড়ীয় মঠ, বাগবাজারের গৌড়ীয় মঠ। এখানে রাষ্ট্রপতিও এসেছেন। এখানে খুব সুন্দর সংগ্রহশালা রয়েছে। শুধু তার টাকা মাত্র প্রবেশ মূল্য। লেখা রয়েছে অল দ্য গ্লোরি অফ শ্রী শ্রী গৌড়ীয় মঠ। এখানে এই বাড়িটিতে আমরা খুব সুন্দর আরতি দেখেছিলাম, মহিষমর্দিনী হালদার বাটিতে। খুব সুন্দর আরতি। আর এই হয়েছে গৌড়ীয় মঠ। খুবই সুন্দর কারুকার্য করা, বহু বছর আগে তৈরি। এখানে টেম্পেলে আছে, কখন খোলা রয়েছে, ওপেন আওয়ার্স সমস্ত লেখা রয়েছে। শীতকাল একটু হেরফের হয়, ভিতরটা একটু দেখানোর চেষ্টা করেও। এখানে শ্রীকৃষ্ণ রয়েছে, আবাসিকদের থাকার জায়গা রয়েছে। খুব সুন্দর অপূর্ব কারুকার্য। এরও ভিডিও একসঙ্গে তোলা রয়েছে, ছবি তোলা রয়েছে। গৌড়ীয় মঠ বাগবাজার। এখানে বাংলায় লেখা, সকলে হবে হয়তো। 1918 সালে উল্টোডাঙ্গি জংশন প্রতিষ্ঠিত হয়। 1830 সালে শতবর্ষ তো হয়েইছে, এটি স্থানান্তর হয়েছে। এটি হলো এর মূল প্রবেশদ্বার। দূরের বিল্ডিংটিতে এখানে সংগ্রহশালা রয়েছে। এখন হয়তো এখানে দুটো স্ট্যান্ড, এখানেও কিছু রয়েছে উল্লেখ করে। তো রয়েছে, জুতোটা খুলে আসলে ভালো হয়। এটা খুলে একটু ঘুরে নিই। গৌড়ীয় মঠের বিশেষত্ব সুন্দর করে সাজানো। এই গৌড়ীয় মঞ্চের প্রবেশদ্বার, চারদিকে রয়েছে। এটি বিশ্বের ব্যাখ্যা রয়েছে। ঠিক আছে, এবার একটু মঠের ভিতরে প্রবেশ করি, দেখি। মঠের ভিতরটি
গেটটি দেখা যাচ্ছিল বাইরে দিয়ে। হচ্ছে মূল গেটটি খুব সুন্দরভাবে সাজানো, সকলে উচিত অন্তত ঘুরে যাওয়া উচিত। কলকাতার বুকে রয়েছে গৌরীয় মঠ। এসছি আগে, সবাই আসুন, মন ভালো রাখতে। বাগবাজারের গৌরীয় মঠের ভিতরে যে মিউজিয়াম আছে তারই এই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে আসলে তৎকালীন কলকাতার স্বনামধন্য ব্যক্তিদেরও পদার্পণ ঘটেছিল যে তাও বুঝতে পারবেন। এক কথায় গৌরীয় মঠ খুবই ঐতিহ্যশালী একটি স্থান আর কলকাতার একটি অন্যতম সেরা মঠ। এখানে মহাপ্রভু অরণ্য যাত্রার উল্লেখ রয়েছে। দেখতেই পাচ্ছেন অরণ্য ঘেরা অঞ্চলের মধ্যে দিয়ে যখন মহাপ্রভু যাচ্ছেন তখন সেখানকার পশু পাখিরা তাকে দেখে প্রণাম জানাচ্ছে। খেলা, সেখানকার অরণ্যের জনজাতিরা মহাপ্রভুর কাছে আসতে চাইছে, তারাও জলপান করছে। সুতরাং বাগবাজার আসলে গৌরীয় মঠে অবশ্যই আসবেন এবং হাতে সময় নিয়ে এই মিউজিয়ামটি ঘুরে দেখবেন। মিউজিয়ামে প্রবেশ মূল্য 70 টাকা। মিউজিয়ামটি পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত, ফলে কোনো অসুবিধা হবে না। আর এত সুন্দর একটা অভিজ্ঞতা হবে বৈষ্ণব ধর্ম সম্পর্কে এবং শ্রীল প্রভুপাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, অজানা তথ্য। অবশ্যই আসবেন বাগবাজার আসলে। মায়ের বাড়ির সামনে মিউজিয়ামের কিছু ভিডিও অবতীর্ণ হয়েছেন, তাই ওনারা আর কেউ স্বর্গে স্থির থাকতে পারেননি। ওনারাও বিভিন্ন এখানে দেখতে পাচ্ছেন যে তার দাদু শ্রী নীলাম্বর চক্রবর্তী তিনি রয়েছেন, আর বাকি যাদের এখানে দেখতে পাচ্ছেন এনারা হচ্ছেন স্বর্গের অনন্ত কোটি দেবদেবী। আসলে জগতের পিতা ভগবান শ্রীকৃষ্ণ তিনি অবতীর্ণ হয়েছেন, তাই ওনারা আর কেউ স্বর্গে স্থির থাকতে পারেননি। ওনারাও বিভিন্ন রূপে, কেউ হাতে শঙ্খ, কেউ হাতে ফুল, কেউ হাতে মিষ্টি ইত্যাদি নিয়ে ওনার দর্শনের জন্য এসেছেন। গৌতম লীলা মহাপ্রভু, তো শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি যখন তার বাল্যকালে বা ছোট্ট নিমাই রূপে তিনি যখন উঠানে খেলা করছেন, একদিন তার সম্মুখে এক সর্প এসেছিল, যে সর্পের নাম অনন্ত শেষনাগ, যার উপর ভগবান শ্রী বিষ্ণুদেব তিনি শয়ন করে থাকেন। তো সেই অনন্ত শেষনাগের সহিত ছোট্ট নিমাই তিনি তার লীলা সংবরণ করছেন। যে দৃশ্য দেখে সেখানে উপস্থিত ওনার মাতা, ওনার ঠাকুমা প্রত্যেকেই কিন্তু খুব ভীত হয়েছে। এটা কার্য, সেই বিবাহ কার্য কিন্তু এখানে সম্পন্ন হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতা শ্রী জগন্নাথ মিশ্র তিনি এখানে বস্ত্র বিতরণ করছেন। দেখছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি বিষ্ণুপ্রিয়া দেবীর সহিত তার যে দ্বিতীয় বিবাহ কার্য, সেই বিবাহ কার্য কিন্তু এখানে সম্পন্ন হচ্ছে। তো সাধারণত আমরা প্রত্যেকেই জানি যে আমরা গয়াতে যারা গিয়ে থাকি তারা পিতৃতর্পণ বা পিণ্ড দান করতেন। তো শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি তার পিতার অন্তিম ক্রিয়া করতে যখন গয়াধামে গিয়েছিলেন, সেখানে প্রথম তার গুরু ঈশ্বর পুরীপাদের সহিত প্রথম সাক্ষাৎ হয় এবং সেই গয়াধাম থেকেই কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি দীক্ষা লাভ করেন। সকলকেই কিন্তু পরাস্ত করতেন, কিন্তু সেই দিগ্বিজয় পণ্ডিত তিনি যখন সবাইকে তর্কযুদ্ধে পরাস্ত করতে লাগলেন, তার মধ্যে একটা অহংকারের সৃষ্টি হয়েছিল। তিনি ভেবেছিলেন যে আমি বোধহয় এই জগতের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। তো ঠিক সেই সময় তিনি যখন নবদ্বীপে আসলেন, নবদ্বীপে নিমাই পণ্ডিতের সহিত তার একটা তর্কযুদ্ধ হয়েছিল। সেই তর্কযুদ্ধে নিমাই পণ্ডিত বা শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি কিন্তু মাত্র 20 বছর বয়সে সেই দিগ্বিজয় পণ্ডিতকে পরাস্ত করে তার সমস্ত অহংকার তিনি চূর্ণ
কিন্তু একটি পটচিত্র, যা আজ প্রায় লুপ্তপ্রায়, কিন্তু আমাদের এই শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম সেই পটচিত্রকে কিন্তু এখনও সংরক্ষণ করে রেখেছে। এবং এই পটচিত্রের দ্বারা এখানে দেখানো হচ্ছে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর নামকরণ কিভাবে হয়েছিল, তার রুচি পরীক্ষা কিভাবে হয়েছিল। তো প্রথমে আমরা দেখতে পাবো যে ওপরে মহাপ্রভুর যিনি দাদু ছিলেন শ্রী নীলাম্বর চক্রবর্তী, তিনি কিন্তু একজন জ্যোতিষশাস্ত্রের বিখ্যাত একজন পণ্ডিত ছিলেন। তো মহাপ্রভুর বাল্যকালে তিনি মহাপ্রভুর সমস্ত কুষ্টি বিচার করে দেখেছিলেন। আমরা কেউ খাতা তুলি, আমরা কেউ বই তুলি, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি কি তুলেছিলেন? আমরা দেখছি যে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবকে একটা কাঠের টুলে বসিয়ে দেওয়া হয়েছে, দিয়ে তার সম্মুখে সমস্ত কিছু ফল, দুগ্ধ, মিষ্টান্ন ইত্যাদি সমস্ত কিছু রাখা হয়েছে। কিন্তু আমরা পরের ছবিতে দেখতে পাচ্ছি যে তিনি সমস্ত কিছুকে অ্যাভয়েড করে তিনি কিন্তু শ্রীমদ্ভাগবত গীতাকে অ্যাকসেপ্ট করেছিলেন। এর দ্বারা শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি কিন্তু আমাদের বাল্যকালে শিক্ষা প্রদান করেছেন যে এই জগতে কেবল ভগবানই নিত্য বস্তু, বাকি সব কিছুই কিন্তু অনিত্য বস্তু। আজকে সমস্ত নবদ্বীপে নগর সংকীর্তন। তো সেই নবদ্বীপ মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের সময়কালীন নবদ্বীপ কিন্তু ছিল মুসলিম শাসকের অত্যাচারিত নবদ্বীপ। তো মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের পরে কি হলো, নবদ্বীপে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে নাম সংকীর্তন ইত্যাদি শুরু হলো। কিন্তু তৎকালীন নবদ্বীপের যিনি শাসক শ্রী চাঁদকাজী, সেই চাঁদকাজী তিনি মুসলিম ছিলেন। তো যার কারণে তিনি এই হরিনাম সংকীর্তনের ধ্বনি তিনি সহ্য করতে পারেননি। তিনি কি করলেন, তিনি তার সমস্ত পার্ষদদের পাঠিয়ে নবদ্বীপের প্রতিটা বাড়িতে বাড়িতে যেই বাড়িগুলোতে নাম সংকীর্তন হয়ে থাকে, তো সেই সব বাড়ির খোল, করতাল, মৃদঙ্গ ইত্যাদি ভাঙচুর করলেন। তো মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের কানে যখন এই ঘটনা গেল, তো মহাপ্রভু তিনি কী করলেন, তিনি সমস্ত নবদ্বীপবাসীকে একত্রিত করে হাতে মশাল জ্বালিয়ে আমরা দেখতে পাচ্ছি তিনি সেই চাঁদগাছির বিরুদ্ধে কিন্তু একটা আন্দোলন করেছিলেন, যেটি কিন্তু ইতিহাসের বুকে প্রথম আইন অমান্য আন্দোলন। তিনি কৃষ্ণ নামে, কৃষ্ণ প্রেমে তিনি বিভোর হয়ে যেতেন। আর ঠিক সেই সময় তিনি যখন বিভোর হয়ে নিত্য কীর্তন করিতে করিতে চলিতেন, ঠিক সেই সময় তিনি হচ্ছেন উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র। তিনি স্বর্ণ ঝাড়ু দিয়ে নিজ হাতে মহাপ্রভু তিনি যে পথে নিত্য কীর্তন করিতে করিতে যেতেন, তিনি পরিষ্কার করতে করতে বা মার্জন করতে করতে যেতেন। সেখানে আটকে থাকে, হাজার চেষ্টাতেও 1 ইঞ্চিও তাকে নাড়ানো যায় না। এর মধ্যে একদিন শিশু বিমলা মায়ের কোলে চেপে জগন্নাথ দর্শন করতে চান এবং নিজের হাত বাড়িয়ে দেন প্রভুর মূর্তির দিকে, যেন তিনি প্রভুর কাছে নিজেকে উৎসর্গ করছেন। এমন সময়ে ভগবান জগন্নাথের বিগ্রহের গলা থেকে একটি পুষ্পমালা শিশু বিমলার গলায় এসে পড়ে। ভক্তিবিনোদ ঠাকুর গৌরীয় মঠ থেকে বেরিয়েই পাশেই দেখতে পাবেন রয়েছে শ্রী রাধাকৃষ্ণন শরণম লেখা বাগবাজার হালদার বাটি কেশব আশ্রম নামে খ্যাত। এটি ঐতিহ্যপূর্ণ একটি স্থান। এখানে রয়েছে অনেক কিছু। এখানে দুর্গাপুজো তো খুবই বিখ্যাত, এসে একবার দেখে যাওয়া উচিত। সুতরাং এই হেরিটেজ ভ্রমণ গৌরীয় মঠ এসে ঘুরে যান, ভালোই লাগবে। সবাই আসতে পারেন বাগবাজার স্টেশন থেকে একটু হেঁটে, আর মঞ্চ থেকে একটু কাছে হেঁটে আসলে বেশিক্ষণ লাগবে না। উপরের কারুকার্যগুলো এত সুন্দর, সুন্দর করে রং রয়েছে, চোখ তো নিখুঁতভাবে এগুলি
তৈরি, খুব সুন্দর রং করার পর তো অপূর্ব লাগছে। যথার্থ স্থানটি একটি ঐতিহ্যপূর্ণ স্থান ও পবিত্র স্থান। এখনও মায়ের বাড়ি যাওয়া হয়নি, দেখি এরপরে মায়ের বাড়ির দিকে চললাম। বেরিয়ে যাচ্ছি গিরিশ মঞ্চের কাছে। যে ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আশা করবো ভালো লাগবে। বাইরে গিরিশ, এবার যাব এখান থেকে মায়ের বাড়ি, হেঁটে 5 মিনিট লাগবে। চলি মায়ের বাড়ির দিকে। এখানেই আমার আজকে বাগবাজারের গৌড়ীয় মঠ ভ্রমণ শেষ হলো। আপনারাও বাগবাজার আসুন আর এই গৌড়ীয় মঠ ঘুরে দেখুন। শ্রীল প্রভুপাদ, শ্রী চৈতন্য মহাপ্রভু ও অপূর্ব সুন্দর শ্রীকৃষ্ণ রাধামূর্তি দর্শন করুন, খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আশা করি আমি অনেক তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। আর আরও অনেক নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই বাগবাজার আসলে মা শারদার বাড়ি, বলরাম মন্দির, গৌড়ীয় মঠ, নববৃন্দাবন আরও নানা স্থান ঘুরে দেখবেন, খুব ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করব।